জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা শুরু করি। লাস্ট ক্লাসে আমরা শেষ করতে পারিনি। আমরা লাস্ট ক্লাসে we saw the definition of surface integral. Here, this is the definition. If sigma is a smooth parametric surface, then the surface integral of a triple variable function f over the sigma is the main formula. This is the main formula to calculate the surface integral in terms of summation, and her n is the number of portion of this smooth surface sigma. When n tends to infinity, then we'll get more accurate results. So that's why here there is a limit on n tends to infinity has been taken. Then we also saw um, an application of this surface integral, how to calculate the mass of a total surface of a lamina when the integrand value, that is f of xyz value, if it represents the density of the lamina. Here, suppose it's an example of a lamina, and we can calculate this lamina's total mass if its density is provided, and if the density is this functional value f at xyz point. It's an application of surface integral. Then we can also calculate the intersurface area, that is s. Intersurface area, suppose what will be the surface area of this laminar, then we will calculate it easily by using this simple integration, double integration only ds, or this is the small portion of the surface ds. It could be curve and also plane. So in particular, when we calculate this double integration dA, so what will be the difference between this double integration and this double integration ds? Double integration dA and double integration ds, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য আছে? জি স্যার। পার্থক্য স্লাইটলি। সেটা কিরকম? এখানে যে dA, আমরা দেখো dA টাকে স্প্লিট করে আমরা লিখেছিলাম either dx or dy or dy dx। আমরা প্রবলেম করার সময় dA টাকে স্প্লিট করে কি লিখেছিলাম? dx dy dy dx। দেখো dx dy, তার মানে dx dy এটা কোথায় অবস্থিত, বা dy dx xy প্লেনে, এক্সওয়াই প্লেনে। xy প্লেনে। কিন্তু এই যে এখানে ds, এই ds টা কিন্তু xy প্লেনে না, বরঞ্চ এটা কোথায়? এই যে সারফেস, বাঁকা সারফেস, এই যে বাঁকা এখানে যে লিমিনাটা দেওয়া আছে, এই লিমিনার উপরে ক্ষুদ্র একটা অংশ, এই সারফেসটুকু হচ্ছে ডিএস। সো এই ডিএসটা ডিএ এক্স্যাক্টলি সেম হয়ে যাবে যখন এই লেমিনাটা প্লেন হবে এবং এক্স ওয়াই সমান্তরাল হয়ে যাবে। এই লেমিনাটা এরকম কার্ভ না হয়ে যদি একটা প্লেন এক্স ওয়াই সমান্তরাল প্লেন হয়, তখন দুইটা আইডেন্টিক্যাল হয়ে যাবে, সেম হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখবো এরকম কার্ভ যদি থাকে তাহলে কিভাবে এই ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করতে হয়। এটা হচ্ছে ইভালুয়েটিং প্রসেস, হাউ টু ইন্টিগ্রেট দ্য সারফেস ইন্টিগ্রাল। সাপোজ এই যে আমাদের স্মুথ সারফেস দ্যাটস denoted by sigma. Sigma has the parametric surface equation this way: r x u comma vi, y u comma vj and z u comma vk। দেখো আমরা এর আগে
প্যারামেট্রিক ইকুয়েশন এরকম দেখেছিলাম, আর টি প্যারামেট্রিক ইকুয়েশন আর টি, হোয়ার টি ইজ দ্য প্যারামিটার অ্যান্ড ইটস গ্রাফ একটা কার্ভ ছিল, হয়তো এরকম কার্ভ ছিল, মনে আছে? কারণ এখানে প্যারামিটার হচ্ছে সিঙ্গেল, প্যারামিটার একটা, সো এটাকে ড্র করলে টি এর সাপেক্ষে তাহলে অবশ্যই একটা কার্ভ আসবে বা স্ট্রেট লাইন বা যেটাই আসুক। এখন আমাদের এই ইকুয়েশনটাতে যে আর এখানে যে ডিফাইন করা আছে এক্স ইউ কমা ভি, ওয়াই ইউ কমা ভি, জেড ইউ কমা ভি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারামিটার কিন্তু সিঙ্গেল না। কয়টা প্যারামিটার এখানে? দুইটা ইউভি। দুইটা ইউভি। তাহলে এই প্যারামেট্রিক ইকুয়েশনটা আসলে এক্স্যাক্টলি রিপ্রেজেন্ট করবে সারফেস, এর জন্য যেখানে বলা হচ্ছে সারফেস। ঠিক আছে, তাহলে এই সারফেসটার জন্য আমরা এখন এই ডাবল ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করতে চাচ্ছি। সারফেস ইন্টিগ্রাল এফ অফ এক্স ওয়াই জেড ডিএস, ডিএস হচ্ছে স্মল পোর্শন ওভার দিস সারফেস বা অন দিস সারফেস আর অর সিগমা। এখন এটা কিভাবে ইভালুয়েট করতে পারি? এটা ইভালুয়েট করার জন্য দেখো আমরা একটা ফিগার দেখে আসি, বুঝতে সুবিধা হবে। লাস্ট ক্লাসে এটা শুরু করেছিলাম, এই যে এখানে এই ফিগারটা মনে আছে? লাস্ট ক্লাসে দেখেছিলাম একটু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানে দেখো এটা একটা গ্রাফ, সেই গ্রাফে এখানে সিগমা কোনটা সেটা আমরা দেখি প্রথমে। এই গ্রাফটাতে সিগমা কোনটা, মানে সারফেস যেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে বলা হচ্ছে এই যে হোয়ার সিগমা ইজ দ্য পার্ট অফ দ্য কোন। সিগমা তাহলে কোথায় অবস্থিত? এই যে ইন্টিগ্রেশনের যে সারফেস সিগমা, সিগমা ইজ দ্য পার্ট অফ দ্য কোন জেড ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। জেড ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা একটা কোন রিপ্রেজেন্ট করে। কি রিপ্রেজেন্ট করে এটা? কোন রিপ্রেজেন্ট করে? কোন রিপ্রেজেন্ট করে that lies between z equals to 1 and z is equals to 2 plane, and এই কোণটা z equals to square root x square plus y square। দেখো এখানে ভেরিয়েবল হচ্ছে x y, z এর মান, তাহলে x এবং y এর মান বাড়ার সাথে সাথে z এর মান কি বাড়বে না কমবে? কমবে। না না, বাড়বে। x এবং y এর মান যদি বাড়াও, x এর মান হ্যাঁ স্যার 1, জেড বাড়বে। x এর মান বাড়বে। 1, y এর মান 1 নাও, তাহলে z এর মান যা ভ্যালু আসবে, x এর মান 100, y এর ভ্যালু 100 যদি নাও, z এর মান বাড়বে না? জি হ্যাঁ স্যার। স্যার। তার মানে এটা উপরের দিকে ফুলতে থাকবে। x এবং y এর মান যত বড় হবে z উপরের দিকে যাবে, মানে বড় হবে। সো এটা আলটিমেটলি এরকম হবে। এরকম কোণ হবে। এইটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, সাপোজ এটা ওয়াই অ্যাক্সিস। এক্স এর মান যদি 0, ওয়াই এর মান 0 বসাও, দেখো জেড এর ভ্যালু 0, তাহলে এইটা জেড। তারপরে এক্স এর মান বাড়াও, ওয়াই এর মান বাড়াও, আস্তে আস্তে হাইট বাড়তেছে, এই কারণে উপরের দিকে এটা ফুলে যাচ্ছে, এক্সপান্ড হচ্ছে। সো এরকম। তাহলে আমাদের জেড ইকুয়ালস টু এই যেটা, এই যে এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, জেড ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস স্কয়ার রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই তীর চিহ্ন দিয়ে এই যে এই শেপটা। দেন বলা হচ্ছে এই জেড ইকুয়ালস টু 1 and z equals to 2 প্লেন দ্বারা আবদ্ধ, lies between z equals to 1 and z equals to 2 planes. সো এখানে এই যে নিচে যে একটা হালকা গোলাপি কালারের, এটা হচ্ছে z equals to 1, আর উপরে যে একটা শ্যাডো দিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে z equals to 2 প্লেন। এই দুটো দিয়ে ওই আমাদের কোনটা কেটে ফেললাম। কেটে ফেলার পরে মাঝখানে যে সারফেসটা আছে, মাঝখানে যে কোণটা আছে এবং কোণের যে সারফেস এরিয়া, কোণের যে সারফেস এরিয়া, বুঝতে পারতেছো যে কোনটা রিপ্রেজেন্ট করতেছে? হোয়াইট কালারটা স্যার। এই যে এটা, এটা কোন যে অংশটুকু তুমি কোন কেটে ফেললা, যে অংশটুকু রয়ে গেল, z equals to 2 এবং z equals to 1 এর মধ্যবর্তী যে কোণের পোরশনটুকু, সেই কোণের সারফেসটা
অংশটাই হচ্ছে আমাদের সিগমা, এই যে এইটা। এখন এই সিগমাটা দেখো এটা কার্ভ আকারের বা বাঁকানো। এখন এইটা কিভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি? এটার জন্য আমরা কি করব, এটার প্রজেকশন নেব উপরে এক্স ওয়াই প্লেনে। দেখো উপর থেকে যদি তুমি প্রজেকশন নাও, এখান থেকে লাইট মনে মনে ফিট করো, এই কর্তৃত বা পোর্শন অফ কোন, এই পোর্শন অফ কোনের শ্যাডো দেখো এই নিচে এই আর এর মতো আসবে। দেখো তো ঠিক আছে কিনা? জি স্যার। দেখো অন্য কিছু আসার আশঙ্কা আছে বা সম্ভাবনা আছে? না স্যার। দেখো তুমি উপরে এই নাও, এই যে উপরের কোণের উপরের যে পোর্শন, এটা একটা সার্কেল, সেটার শ্যাডো এখানে আসবে এই উপরের অংশটুকুর। আর সবচেয়ে ছোট নিচে এই যে সার্কেল এখান থেকে গেছে, এটার শ্যাডো এই যে এখানে আসবে। এর ভেতরে কিন্তু এখানে কেটে ফেলছো, তাহলে ফাঁকা, সো এখানে ফাঁকা থাকবে, এটা শ্যাডো থাকবে না, এই পর্যন্ত আসবে। আর ভেতরের অংশটুকু শ্যাডো এই দুটার মাঝখানেই পড়বে। সো এই যে সিগমা, এই সিগমার তাহলে প্রজেকশন এক্স ওয়াই প্লেনে দেখো এই যে আর দ্বারা ডিনোট করা হচ্ছে। কি দ্বারা ডিনোট করা হচ্ছে? আর আর দ্বারা দাদা। আর দ্বারা। দেখো এই আর হচ্ছে দুইটা সার্কেলের মধ্যবর্তী এরিয়া, দুইটা সার্কেলের মধ্যবর্তী এরিয়া। প্রথম সার্কেলটা দেখো, বড় সার্কেলটা দেখো, এই যে এইখানে জেড এর মান কত ছিল, এই যে এইটাতে উপরে 2 2, তাহলে এইখানে জেড এর মান 2, এটা শ্যাডো নিলে এই পর্যন্ত লেন্থটা হবে 2। ওকে, আবার এইখানে এইটুকুর হাইট ছিল 1 না, জেড ইকুয়ালস 1 না, ওয়ান। তাহলে হ্যাঁ স্যার। জি স্যার 1, তাহলে এইটুকু হবে 1। তাহলে এই 2 রেডিয়াস বিশিষ্ট সার্কেল আর 1 রেডিয়াস বিশিষ্ট সার্কেলের মধ্যবর্তী এরিয়াটাই হচ্ছে আর। এখন আমরা আমাদের ডেফিনেশনে যাই। এইখানে দেখো, এখানে ছিল সিগমা, কিন্তু এখানে এখন ইন্টিগ্রেশনে কি লেখা হচ্ছে? আর আর। তাহলে এই আরটা কিন্তু প্রজেকশন। আরটা কি? প্রজেকশন প্রজেকশন। কোথায় প্রজেকশন? এই যে প্যারামিটার আছে, এখানে প্যারামিটার কে কে? ইউভি তাহলে ইউভি প্লেনে প্রজেকশনটা নেওয়া হবে। কোথায় নেওয়া হবে? এই যে দেখো ইউভি প্লেনে। ইউভি ইউভি প্লেনে যে ভেরিয়েবল বা প্যারামিটারে থাকবে সেই প্লেনে। সো ইউভি প্লেনে নিলাম। তাহলে এখানে সব এক্স ওয়াই জেড কে ইউ এবং ভি টার্মসে লিখতে হবে, এখানে আর। এখন এই যে ডিএস, এই ডিএস কিন্তু ছিল সারফেসের উপর, কিন্তু এখন আর সারফেসের উপর না, ইন্টিগ্রেশন করতেছি কোথায়? প্রজেকশন অন ইউভি প্লেন। সেটা কিন্তু দেখো একটা প্লেনের উপর অবস্থিত এখানে। সো এখানে ডিএ লিখলাম। সো ডিএটাকে এখন আমরা স্প্লিট করে কি লিখতে পারবো বলো তো? হোয়াট ক্যান বি রিপ্লেসড বাই ডিএ? ডিইউ ডিভি আইদার ডিইউ ডিভি অথবা ডিভি ডিইউ, কারণ এখানে ভেরিয়েবল হচ্ছে ইউভি, আমরা প্রজেকশনটা নিচ্ছি ইউভি প্লেনে, ইনটু এই যে ম্যাগনিটিউড অফ দ্য ক্রস প্রোডাক্ট। যে ভেরিয়েবল গুলো নিচ্ছ তাদের সাপেক্ষে এই প্যারামেট্রিক ইকুয়েশনের রেট অফ চেঞ্জের ক্রস প্রোডাক্ট। সো এখানে ভেরিয়েবল হচ্ছে ইউ এবং বি, তাহলে ইউ এর সাপেক্ষে এটা রেট অফ চেঞ্জ, তার মানে ইউ এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, কারণ এখানে ভেরিয়েবল তো দুইটা। আবার ভি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। দেখো একটা ভেক্টর আসবে, কারণ এখানে আই জে কে প্রেজেন্ট আছে, ডেরিভেটিভ করলে ভেক্টর আসবে। সো সেই ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিলাম। ক্রস প্রোডাক্ট নিলে আরেকটা ভেক্টর আসবে, সেই ভেক্টরের ম্যাগনিটিউডকে যেখানে মডুলাস দ্বারা ডিনোট করা হচ্ছে। এইটা হচ্ছে আমাদের মূল থিওরাম, হাউ টু ক্যালকুলেট দ্য সারফেস ইন্টিগ্রাল। দেখো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। উই ক্যান বি মোর ক্লিয়ার। ইভালুয়েট দ্য সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য স্ফিয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়ালস টু 1। এই ইন্টিগ্রেশনটা, সারফেস ইন্টিগ্রেশনটা আমাদের পারফর্ম করতে হবে, ইভালুয়েট করতে হবে। কিন্তু যেখানে এই যে সিগমা সারফেস, এই সিগমাটা কোথায় অবস্থিত বা সিগমাটা কে?
সিগমাটা হচ্ছে এই স্ফিয়ারের যে সারফেস, স্ফিয়ারের সারফেস, সেইটাই হচ্ছে আমাদের এই সিগমা। দেখো তো বুঝতে পারছি কিনা? হ্যাঁ স্যার। মনে করো ফুটবলের উপরে যে সারফেস যেখানে আমরা কিক করি, সেই সারফেসটাই হচ্ছে আমাদের এই সিগমা। এই সারফেসটাই হচ্ছে আমাদের সিগমা, এবং সেই সারফেসের ইকুয়েশনটা দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়ালস টু 1। তার মানে ওই ফুটবলের রেডিয়াস কত? হোয়াট ইজ দ্য রেডিয়াস? 1 1। সেন্টার 0 0 0 0 0 0 0 1 রেডিয়াস বিশিষ্ট। তো আমরা এখন এটাকে প্যারামেট্রিক ইকুয়েশনে লিখে দিই। এই স্ফিয়ারের ইকুয়েশন আমরা জানি, স্ফিয়ারের ইকুয়েশন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটসে এরকম। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটসে স্ফিয়ারের ইকুয়েশন দেখো এরকম, sin সিগমা cos থিটা i, y এর ভ্যালু হচ্ছে x ইকুয়ালস টু r cos থিটা sin phi, y equals to r sin theta sin phi, and z equals to r cos phi। দেখো এটা কিন্তু স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এন্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে রিলেশন ছিল। এম আই রাইট? ইয়েস স্যার। এই রিলেশন তিনটা কিন্তু আমরা শিখে আসছি, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এন্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে সম্পর্ক। সো আমাদের এখানে যেহেতু রেডিয়াস 1, এখানে আর হচ্ছে রেডিয়াস, এটা 1 যদি বসিয়ে দাও তাহলে এক্স ওয়াই জেড এর যে ভ্যালুগুলো আসবে সেটা এই স্ফিয়ারের ইকুয়েশনে যদি তুমি বসিয়ে দাও এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, দেখো এরকমই আসবে। সো এটা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এই স্ফিয়ারের ইকুয়েশন। এখন এখানে আমরা এই ডাবল ইন্টিগ্রেশন ওভার দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার সেটা আমরা বের করতে চাচ্ছি। তার আগে আমরা দেখে আসি ফর্মুলাটার ভেতরে কি কি আছে। দেখো এখানে ক্রস প্রোডাক্ট অফ দ্য প্যারামেট্রিক ইকুয়েশন উইথ রেসপেক্ট টু দ্য ভেরিয়েবলস। সো আমাদের এইখানে দেখো তো ভেরিয়েবল কে কে? হ্যালো স্যার ফাই থিটা। থিটা ফাই থিটা ফাই বা ফাই থিটা। তাহলে এই ফাই এবং থিটার সাপেক্ষে তোমাদের প্রথমে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। ফাই এবং থিটা, ডেল আর ডেল ফাই সমান সমান কত হবে বলো? cos phi i cos ফাই, এটা cos থিটা cos থাকবে theta না? i। cos থিটা তো থেকে যাবে, তাই না? cos হ্যাঁ ফাই স্যার। cos cos theta ফাই cos cos থিটা theta i, i দেন এখানে ফাই আছে cos phi cos phi sin j theta sin j থিটা j, আর এখানেও minus sin phi অনুরূপভাবে আবার থিটা সাপেক্ষে করে ক্রস প্রোডাক্ট নিতে হবে। ক্রস প্রোডাক্ট তো আমরা শিখে আসছি যে নির্ণায়ক পদ্ধতিতে আই জে কে, তারপরে এভাবে করবা, শেষে ম্যাগনিটিউড নিবা, দেখবা যে সাইন থিটা আসবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ওই যে ক্রস প্রোডাক্টের ভ্যালু। সো এখন এইটা সমান সমান দেখি কি হয়। দেখো এখানে প্রথমে ইন্টিগ্রেশন লিখলাম, এই সিগমাটা আমরা এখন ইন টার্মস অফ ফাই এন্ড থিটা নিয়ে যাব। সো এখানে আর লিখে দিলাম, where r is the region in sigma and theta plane। x স্কয়ার ইন্টিগ্র্যান্ড, x এর ভ্যালু কত? হোয়াট উইল বি দা x এর ভ্যালু? দেখো তো x ইকুয়ালস টু sin phi cos sin theta। phi sin phi cos cos theta theta। সো এটা এখানে বসিয়ে দাও x স্কয়ার, দেন
এটা কিন্তু ফর্মুলা ইউজ করতেছি আমরা। দেন এখানে হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ক্রস প্রোডাক্ট ইনটু ডিএ। ডিএটা কিন্তু হচ্ছে ভেরিয়েবল যাদের D তাদের theta সাথে D. ডি থিটা ডি ফাই অর ডি ফাই ডি থিটা যে কোনো একটা লিখলে হবে। সো আমরা এখন এটাকে সিম্পলিফাই করি। এটা যেহেতু ম্যাগনিটিউড আমরা বের করে রাখছি সাইন ফাই, এতে সাইন ফাই এখানে লিখে রাখো। এখানে ছিল সাইন স্কোয়ার ফাই, সো এটা হয়ে যাবে সাইন কিউব ফাই। এরপরে আমরা যদি থিটা এবং ফাই এটা মনে করতে পারি, দেখো এটা আমরা পড়ে আসছি। থিটা ভ্যারি করবে 0 থেকে পাই পর্যন্ত, বাট ফাই ভ্যারি করবে 0 থেকে পাই পর্যন্ত 180, কিন্তু থিটা ভ্যারি করবে 0 থেকে 2 পাই পর্যন্ত। দেখো দুইটাই কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট হলে আমরা জানি ওই যে কার থিওরাম যেন, কনস্ট্যান্ট হলে কোনো অর্ডার চেঞ্জ করলে কোনো সমস্যা হয় না, ফুবিনিস থিওরাম না কি D থিওরাম? sir. D sir. Frobenius theorem. যদি ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো কনস্ট্যান্ট হয়, তুমি dx dy লিখো অথবা dy dx লেখো, কোনো সমস্যা নেই, যেহেতু এখানে ফাই এবং থিটার আপার লিমিট লোয়ার লিমিট কনস্ট্যান্ট। সো আমরা ডি ফাই ডি থিটা ডি থিটা ডি ফাই লিখলে কোনো সমস্যা নেই। তারপরে করাসপন্ডিং লিমিটগুলো লিখে জাস্ট ইন্টিগ্রেশন করে দিলে এটাই হয়ে যাবে আনসার। এটা একটা ইজিয়েস্ট এক্সাম্পল। আচ্ছা, এবার আমরা একটু ডিফিকাল্টিতে যাব। যদি ইকুয়েশনটা এরকম হয়, সাপোজ ইকুয়েশনটা হচ্ছে z ইকুয়ালস টু সারফেসের ইন্টিগ্রেশন, এই যে সিগমার ইকুয়েশনটা এরকম, z ইকুয়ালস টু gxy z ইকুয়ালস টু gxy। তার মানে z এর ভ্যালুটা x এবং y এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা যাবে মাত্র কয়টা আছে? দুইটা আছে। যেমন আমাদের এই যে এইখানে এই ফিগারটাতে যেটা রেখেছিলাম, এই যে এখানে সারফেসটা ইকুয়েশন কত, যে সারফেসের উপর আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ডাবল ইন্টিগ্রেশন z ইকুয়ালস টু স্কয়ার রুট X square plus Y square. y স্কয়ার। তাহলে এখানে দেখো z ইকুয়ালস টু লেখা যাচ্ছে, তার মানে যে এই ফর্মে হবে যেটা আমরা এখন শিখতেছি, এইটা z ইকুয়ালস টু gxy। যদি এরকম হয় সারফেসের ইকুয়েশন, এটা একটা পার্টিকুলার কেস, মানে আমাদের এখন সহজ করব আস্তে আস্তে কিভাবে সহজ করা যায় ইন্টিগ্রেশনটা। z ইকুয়ালস টু x gxy যদি হয়, তাহলে আমরা এই যে প্যারামেট্রিক ইকুয়েশন সারফেসের, আর এটা হচ্ছে x এর ভ্যালু, y এর ভ্যালু, আর এখানে ছিল z। x ইকুয়ালস টু যদি u ধরো, y ইকুয়ালস টু যদি b ধরো, তাহলে z সমান সমান কত হবে? g of u v। তাহলে z এর বদলে এখানে g of uv লিখলাম। ওকে, জি স্যার। দেন এইটার এখন যদি আমরা বের করি, এইটার এই ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড যদি বের করি, তাহলে আমাদের ভ্যালুটা আসবে স্কয়ার রুট, দেখো যে এরকম ভ্যালুটা আসবে, স্পেসিফিকলি এরকম চলে আসবে। দেখো তো এটা এরকমই আসে কিনা ক্রস প্রোডাক্টের ভ্যালুটা। হ্যালো, বুঝে নাই? স্যার এটা ক্যালকুলেট করে দেখতে হবে না, এরকমই তো হওয়ার কথা। আই জে কে প্রথমে যদি এর সাপেক্ষে করো, এই ইউ প্রথমে যে ডেল আর ডেল ইউ, সো এই সেকেন্ড রুটটা হবে ডেল আর ডেল ইউ। ডেল আর ডেল ইউ এর সাপেক্ষে করলে প্রথমে কম্পোনেন্ট থেকে কত পাবো? বলো, ডেল আর ইউ। হ্যালো, তাড়াতাড়ি বলো। Sir, 1. ইউ আসবে কেন? 1 হবে। 1, sir, 1 is. ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছো না, তাহলে প্রথমে এখানে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1, এইখানে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0, এইখানে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে G prime. না, প্রাইম হবে কেন? পার্শিয়াল। Del G sir, partial derivative হবে। ডেল ই জি ডেল ইউ, দেখো জি সমান সমান জেড ধরছো, তো ডেল জেড ডেল ইউ, ডেল জেড ডেল ইউ লেখা যেতে পারে, এখানে যেহেতু জেড এর মাধ্যমে দেওয়া, ডেল জেড ডেল ইউ।
সো এখানে ডেল জেড ডেল ইউ দিলাম। আবার থার্ড রোটা যদি পূরণ করো উইথ রেসপেক্ট টু বি এর ডেরিভেটিভের, তাহলে প্রথমটা হবে 0 তারপর 1 ডেল জেড জেড ডেল ভি ডেল ভি। এবারে তুমি এটাকে ডিটারমিনেন্ট বের করো। প্রথমে আই নাও, আই নিলে কত হবে? আই নিলে মাইনাস ডেল জেড ডেল ইউ ডেল ইউ। এবার যদি জে নাও প্লাস জে, ডেল জেড ডেল ভি জেড নিলে 0 মাইনাস বলবে কে? ডেল জেড ডেল ভি। ভি এরপরে কে নিলে 0, কে নিলে কত হয়? স্যার 1 1 স্যার 1 1 1 Answer 1 1. তাহলে এবার ম্যাগনিটিউড নাও, ম্যাগনিটিউড নিলে কত হবে? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস 1 স্কয়ার। সো এই যে এটাই, এটা আসছে। হ্যাঁ স্যার। সো এখন এইটাকে আমরা যে সিম্পলি এরকম লিখে দিলাম। সো যদি কখনো আমরা দেখি যে আমাদের যে ইন্টিগ্রেশন এর সারফেস, সেই সারফেসটা ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু gxy এরকম আকারে এক্সপ্রেস করা যেতে পারে, তখন সরাসরি আমরা এই ক্রস প্রোডাক্টের ভ্যালুটা, ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউডটা স্কয়ার রুট, দেখো এখানে ভেরিয়েবল কে কে? XY. তাহলে x এবং y এর সাপেক্ষে ডেরিভেটিভ পার্শিয়ালি তার স্কয়ার প্লাস জেড এর সাপেক্ষে, এখানে দেখো এটা হচ্ছে x এর কম্পোনেন্ট, y কম্পোনেন্ট, এটা z এর কম্পোনেন্ট। এখন z কে z এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে? 1. তাহলে এখানে 1 স্কয়ার। এভাবে আমরা মনে রাখবো। ওকে, dA। এবার যদি ইকুয়েশনটা এরকম হয়, এই z ইকুয়ালস টু না হয়ে y ইকুয়ালস টু হয়, y ইকুয়ালস টু যদি gx z হয়, তখন কি হবে? তখন জাস্ট এই টেকনিকটাই আমরা প্রসিড অন করলে দেখতে পাবো যে এখানে, এই যে এখানে দেখো থিওরাম আকারে লেখা আছে, যদি y ইকুয়ালস টু gxz হয় তাহলে x এর সাপেক্ষে স্কয়ার প্লাস z এর সাপেক্ষে ভেরিয়েবল কে এখন z X আর Z. এবং z, তাহলে z এরটা স্কয়ার আর y কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1, সো y স্কয়ারটা হবে 1 স্কয়ার। দেখো তো বুঝতে পারছি কিনা? হ্যাঁ জি স্যার। তাহলে যদি এরকম হয় x ইকুয়ালস টু gyz, তাহলে x এরটা 1 হবে, তাহলে x বাকিগুলো এর জন্য 1 স্কয়ার আর বাকিগুলোর জন্য যার যার স্কয়ার। ঠিক, কিন্তু এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু x ইকুয়ালস টু, তাহলে ডেরিভেটিভ করতে হবে x কে। সো এখানে লেখা আছে ডেল x ডেল y, ডেল z কিন্তু লিখো না আবার। আমার কথাটা বুঝে গেছে? এখানে কি হ্যাঁ, লেখা স্যার। আছে? x জি, স্যার। ইকুয়ালস টু, মানে x হচ্ছে ডিপেন্ডেন্ট, x হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে yz। তাহলে x কে ডেরিভেটিভ করব y এর সাপেক্ষে আবার z এর সাপেক্ষে। সো ডেল x ডেল y ডেল x ডেল z আর ডেল x ওটা 1, এর জন্য 1 স্কয়ার। ওকে, তাহলে আমরা একটু সামনে যাই, এটা ইভালুয়েট করি। দেখো এখানে বলা হচ্ছে ইভালুয়েট দিস সারফেস ইন্টিগ্রাল সিগমা হচ্ছে সারফেস where sigma is the part of the plane xyz equals to 1। দেখো xyz এই ইকুয়েশনটা একটা প্লেনের ইকুয়েশন। কেন এটা একটা প্লেনের ইকুয়েশন? why does it represent a plane? এটা কেন প্লেনের ইকুয়েশন? এটা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়া। বলো এটা কেন, অনেকবার বলছি আমি নিজেই। বলো এটা কেন প্লেনের ইকুয়েশন? এটা একটা লিনিয়ার এবং লিনিয়ার এবং তিনটা ভেরিয়েবল, জি লিনিয়ার ইকুয়েশন এবং তিনটা ভেরিয়েবল। লিনিয়ারের কন্ডিশন কি কি? লিনিয়ারের কখন লিনিয়ার বলা পাওয়ার হয়? সর্বোচ্চ 1 হতে পারে। লিনিয়ার কন্ডিশন দুইটা, প্রত্যেকটা ভেরিয়েবলের পাওয়ার 1 ও প্রত্যেক সেম না, প্রত্যেকটা ভেরিয়েবলের পাওয়ার এক্স্যাক্টলি 1 এবং তারা গুণন আকারে থাকতে পারবে না। দুইটা কন্ডিশন মানলে তাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। তাহলে লিনিয়ারিটির কন্ডিশন দুইটা, এভরি ভেরিয়েবল হ্যাজ দ্য ডিগ্রি 1 and they are not in product form or multiplication form, তারা গুণন আকারে থাকতে পারবে না। এই দুইটা মানলে সেটাকে বলবো লিনিয়ার ইকুয়েশন। and linear equation in 3 variables or 3-dimensional coordinate system represents a plane. Okay, so এটা একটা প্লেনের ইকুয়েশন that lies in the first octane। এই সিগমাটা, এটা প্লেন তো বিশাল বড় প্লেন, রেস্ট্রিকশন যদি না দেই তাহলে তো ইনফাইনাইট প্লেন।
মানে চলতেই আছে, শেষ হবে না। তাহলে এটা লিমিটেড করে দিচ্ছে এই প্লেনের ওই পোরশনটুকু only that lies on the first octane. Octane কি জানো? Not octane, থ্রি কোঅর্ডিনেটের যে আটটা 3 ডাইমেনশনাল চার কোঅর্ডিনেট সিস্টেম হোল স্পেসকে 8 ভাগে ভাগ আট করে, আর ভাগে ভাগ করা প্রত্যেকটা যায়। ভাগকে বলা হয় এক একটা অক্টান। আর ফার্স্ট অক্টান যেখানে সবাই পজিটিভ, সেই অক্টানকে বলা হয় ফার্স্ট অক্টান। সো এখন এক্স ওয়াই জেড সব পজিটিভ, যে এই যেটা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1, ওকে? জি স্যার। এটা আমরা এইভাবেও লিখতে পারি, x বাই 1 প্লাস y বাই 1 প্লাস z বাই 1 ইকুয়ালস টু 1। সো x অ্যাক্সিসের দিকে 1 ইউনিট, y অ্যাক্সিসের দিকে 1 ইউনিট, z অ্যাক্সিসের দিকে 1 ইউনিট যাও। x অ্যাক্সিসের দিকে যেটা 1 ইউনিট, তাহলে এই কোঅর্ডিনেটস হবে 1 0 0, কারণ y z নাই। y অ্যাক্সিসের দিকে 1 ইউনিট যাও, এই পয়েন্টের কোঅর্ডিনেটস তাহলে হবে 0 1 0। z অ্যাক্সিসের দিকে 1 ইউনিট যাও, তাহলে এই পয়েন্টটা হবে 0 0 1। এখন এই তিনটা পয়েন্ট তোমরা যদি অ্যাড করে প্লেন ড্র করো, তাহলে যে প্লেনটা আসবে এইটাই হচ্ছে যেটা, ওকে? এখন এই প্লেনটা দেখো আমরা যে তিনটা টেকনিক শিখে আসছি, তিনটা ফর্মুলা, যে কোনো তিনটা ফর্মুলার কিন্তু এখানে সুইটেবল হয়। তুমি z ইকুয়ালস টু সামথিং লিখতে পারো, x ইকুয়ালস টু সামথিং লিখতে পারো, অথবা y ইকুয়ালস টু সামথিং লিখতে পারো। যখন এখানে লিখছে z ইকুয়ালস টু কি লিখছে? ইন টার্মস অফ x এন্ড y। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। তুমি যে কোনোটাই এখানে সুইটেবল হবে, তবে সব প্রবলেমের জন্য কিন্তু সবটা সুইটেবল হবে না। এখানে তিনটাই সুইটেবল, কিন্তু পরের এক্সাম্পলটা দেখো যেটা আমরা লিখে আসছি, z ইকুয়ালস টু এরকম সিম্পল আসছে, কিন্তু এটাকে তুমি যদি x এর সাপেক্ষে লিখতে চাও, তাহলে দেখো x ইকুয়ালস টু প্লাস মাইনাস আসবে, আবার দুইটা হয়ে যাবে, সিগমা তখন দুইটা হয়ে যাবে, তখন কঠিন হয়ে যাবে। সো আমার কঠিনের দরকার কি? আমি যেটা সহজ সেটা নিব। z ইকুয়ালস টু এখানে দেওয়াই আছে একটা প্লাস স্কোয়ার রুট, কিন্তু তুমি যদি x লেখো তাহলে প্লাস মাইনাস স্কোয়ার রুট লিখতে হবে। সো এত কমপ্লেক্সিটি দরকার নেই, যেটা সহজ হবে, যেটা আমাদের সহজ করবে প্রবলেম, সেটা আমরা কনসিডার করব। কিন্তু এই এক্সাম্পল 2 তে আমাদের প্রত্যেকটা কেসই সহজ, কারণ ইকুয়েশনটা লিনিয়ার বললে। সো এখানে দেখো z ইকুয়ালস টু দিয়ে লেখছে। সো প্রথমটা দেখি, z ইকুয়ালস টু, প্রত্যেকটা টেকনিকই রেজাল্ট কিন্তু সেম আসবে। সো z ইকুয়ালস টু g অফ x y, এইভাবে লেখা, এটা নিলাম। এখন এই সিগমাটাকে আমরা আর এ নিয়ে যাচ্ছি, আর হচ্ছে প্রজেকশন। কোথায় প্রজেকশন নেব? প্রজেকশন এরিয়া কোথায়? এই যে জেড সমান কোথায় নিছি? এক্স ওয়াই প্লেনে প্রজেকশন। তাহলে দেখো এই যে ফিগারটা যদি আমরা একটু দেখে আসি, এই যে এখানে দেখো এই যে প্লেন, এই প্লেনের উপরে যদি তুমি লাইট ধরো, দেখো এক্স ওয়াই প্লেনে যে শ্যাডোটা আসবে, এই যে নিচে ক্যাপিটাল আর লেখা, পাইছো? জি স্যার। হ্যাঁ স্যার। সেই ক্যাপিটাল আর দেখো একটা ট্রায়াঙ্গেল, ক্যাপিটাল আরটা কি? ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। কোথায় অবস্থিত ট্রায়াঙ্গেলটা? XY প্লেন। এক্স ওয়াই প্লেনে। তার মানে এই ক্যাপিটাল আর এই যে এখানে যে ক্যাপিটাল আর দেওয়া আছে, এই ক্যাপিটাল আরটা এটা অবশ্যই একটা ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট করতেছে। এম আই রাইট? ইয়েস স্যার। ওকে, এবার আমরা চেঞ্জ করব। প্রথমে এক্স, দেখো এক্স, আমরা এখানে ডিসিশন ভেরিয়েবল নিচ্ছি কাকে কাকে? XY। জেড ইকুয়ালস টু লিখতেছো না, তাহলে ডিসিশন ভেরিয়েবল মানে ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স এক্সই থাকবে। কিন্তু জেড কোথায়? এই যে জেড কিন্তু জেড সমান সমান কি লেখা যাবে ইন টার্মস অফ এক্স ওয়াই? 1 মাইনাস x মাইনাস y। দেন ওই যে ম্যাগনিটিউড অফ দ্য ক্রস প্রোডাক্ট, সেটা এখানে যেহেতু একটি পার্টিকুলার এই ফর্মে লিখতে পারতেছো যে জেড ইকুয়ালস টু, তাহলে সেই স্কয়ার রুট কার কার সাপেক্ষে ডেরিভেটিভ করব বলো? ডেল জি ডেল x ডেল x জি এর সাপেক্ষে করো, z কে x এর সাপেক্ষে করো প্রথমে, কত হবে? -1। তাহলে -1 স্কয়ার। y সাপেক্ষে করো -1 -1 স্কয়ার, আর z কে করলে 1 স্কয়ার। ঠিক আছে?
ইন্টু ডিএ। এর ডিএটা হচ্ছে এই আর এর ক্ষুদ্র পোরশন। তাহলে ডিএটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওই যে টাইপ 1 টাইপ 2 মনে আছে, জি হ্যাঁ স্যার দুই স্যার। ভাগে লেখা জি যেতে স্যার। পারে। এখন কোন ভাগে লিখবো? দেখো এখানে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলে তুমি যদি প্রথমে ডিওয়াই ডিএক্স দ্যাট ইজ টাইপ 1 লিখো, তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এই যে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল মনে করো নিচে, আমরা কিন্তু শুধু প্লেন নিয়ে কাজ করতেছি, এক্স ওয়াই প্লেনে, উপরটুকু বাদ দাও, নিচে এক্স ওয়াই প্লেন, মনে করো এটা এক্স, এক্স, এটা ওয়াই, এইটুকু হচ্ছে আমাদের আর, ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন আমরা যদি টাইপ 1 নেই ডিওয়াই ডিএক্স, তাহলে ওয়াই এর প্যারালাল নাও, তাহলে লোয়ার লিমিট সবসময় ফিক্সড, কিন্তু আপার লিমিট এক এক জায়গায় এক এক রকম, তার মানে আপার লিমিট ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা কত? দেখো এই কোঅর্ডিনেটস তুমি জানো, এটা হচ্ছে 1 0 আর এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, এটার কোঅর্ডিনেটস 1 0 আর এটা হচ্ছে 2 ডাইমেনশনাল বলতেছে 0 1। আমরা কিন্তু শুধু এক্স ওয়াই প্লেনে কাজ করতেছি, কারণ প্রজেকশন আরটা এক্স ওয়াই প্লেনে, জেড নাই, জেডটা মনে মনে বাদ দিয়ে দাও, উপরের জেড অ্যাক্সিস বাদ দিয়ে দাও যখন আর নিয়ে কাজ করব। সো এই ইকুয়েশনটা হবে y ইকুয়ালস টু 1 মাইনাস এক্স, ওই যে দুইটা পয়েন্টের সংযোগ সরলরেখার সূত্র, সেভাবে বের করে তা করতে পারো 1 মাইনাস এক্স। সো আপার লিমিট হবে y এর 1 মাইনাস এক্স, লোয়ার লিমিট হবে কত বলো? লোয়ার লিমিট 0। 0। এবার x এর লোয়ার লিমিট হবে কত? x এর লোয়ার লিমিট 0, আপার লিমিট 1 1। 0 1। আর এই স্কয়ার রুট 3, স্কয়ার রুট 3 হচ্ছে ওই যে মডুলাসের ভেতরে যেটা স্কয়ার রুট যে ছিল না, হ্যাঁ স্যার। এই যে এখানে এখানে স্কয়ার রুট 1 মাইনাস 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার, তাহলে স্কয়ার রুট 3, তাহলে স্কয়ার রুট 3 টা বাইরে নিয়ে আসো। এখন এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করতে হবে, যেটা আমরা আগে করে আসছি। সো দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে অনুরূপভাবে এটা দেখো, ইভালুয়েট দ্য সারফেস ইন্টিগ্রাল দিস, একই রকম, এটা ইজিলি আমাদের দেয় আছে জেড ইকুয়ালস টু সামথিং, তার মানে বোঝাই যাচ্ছে এটা কোন কেসে পড়বে নাকি। তবে পার্থক্যটা হচ্ছে এখানে, ডিফিকাল্টিটা হচ্ছে দেখো এই যে দুইটা সার্কেলের ভেতরের অংশ, তাহলে যে আর প্রজেকশন, এই প্রজেকশনটা, এই আর এর এরিয়াটা, এটা কি ধরনের এরিয়া পড়ছে? আর এর এরিয়াটা কি? এটা ট্রায়াঙ্গেল বা রেক্ট্যাঙ্গুলার? সার্কুলার। আর তুমি জানো আমরা শিখে আসছি, যদি সার্কুলার থাকে তাহলে ডাবল ইন্টিগ্রেশন পারফর্ম করা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে পোলার ফর্মে নেওয়া। যদি এরিয়াটা সার্কুলার হয়, সার্কেলের ভেতরের হয়, তাহলে ডাবল ইন্টিগ্রেশন সবচেয়ে সহজ হয়ে যায় যদি সেটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাও। সো আমাদের এই পর্যন্ত আমরা দেখো ঠিক আছে কিনা, বুঝতে পারছি কিনা? জেড ইকুয়ালস টু এটা দেওয়া আছে, আর এফ অফ এক্স ওয়াই জেড বলা আছে, এইটা মানে যেটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, এই যেখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন ওয়াই স্কয়ার ইনটু জেড স্কয়ার। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে এইখান থেকে ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই এটা বের করে, তারপরে যে ম্যাগনিটিউড স্কয়ার রুট এটা বের করলাম, স্কয়ার রুট 2, তাহলে স্কয়ার রুট 2 ওয়াই স্কয়ার রেখে দাও, কারণ আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা রাখতেছি এক্স এবং জে ওয়াই কে, তাহলে জেড রাখা যাবে না, জেড স্কয়ার আছে, জেড স্কয়ার কে রিপ্লেস করে কি লিখতে হবে? জেড স্কয়ার কে রিপ্লেস করে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। স্কয়ার। তাহলে এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এখন আমরা দেখো আরেকটা এরকম ওই যে ভেরিয়েবল চেঞ্জ না কি জানো, চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন যেখানে পড়েছিলাম, সেখানে এই যে এরকম যদি কখনো পাই, যে ডাবল ইন্টিগ্রেশন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বা স্কয়ার রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, সেগুলোকে কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করেছিলাম। হ্যাঁ স্যার। কারণ কি? কারণ এটা পোলারে করলে সুবিধা, সুবিধা কি? এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এই পুরোটার বদলে শুধু লিখতে পারবো আর স্কয়ার, তাহলে ছোট হয়ে যাবে। যেমন ওয়াই স্কয়ারের বদলে লিখতে পারবো আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা, তাহলে ইন্টিগ্রেশনটা সহজ হয়ে যাবে, এর লিমিটও বের করা সহজ। কারণ দেখো এই যে আর, এই আর এর রেডিয়াস, বড় রেডিয়াস কত? 2। আর ছোট রেডিয়াস কত? 1 তাহলে আর এর ভ্যালু লোয়ার লিমিট হবে 1, আপার লিমিট হবে 2। 2 আচ্ছা, তারপরে থিটা দেখো কত?
এইখানে যদি মনে মনে 0 ধরো, পুরাটা ঘুরে 0 to আসছো 2 pi 0 থেকে 2 0 পাই, to 2 pi তাহলে ইন্টিগ্রেশনের লিমিট বের করা সহজ। কিন্তু তুমি যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে রেখে দাও, তাহলে কিন্তু ইন্টিগ্রেশনের লিমিট কিন্তু ঝামেলা আছে। লিমিট ওই যে স্কোয়ার রুট হয়ে যাবে, কারণ সার্কেল তখন টাইপ 1 টাইপ 2 এরকমও চলে আসবে। সো সব সময় আমরা মনে রাখবো যে স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম যদি ইন্টিগ্র্যান্ড পাওয়া যায় এবং এরিয়াটা যে ইন্টিগ্রেশনটার ডোমেইন সেটা যদি একটা সার্কেলের পোরশন বা সার্কেলের ভেতরে বা সার্কেল হয়, তাহলে সেটাকে পোলারে নিয়ে গেলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আমরা ইন্টিগ্রেশনটা পারফর্ম করতে পারি। সো এখন ইন্টিগ্রেশনটা আমরা পোলারে নিয়ে যাচ্ছি। পোলারে নিয়ে গেলে দেখো এই যে ওয়াই এর বদলে লেখা হচ্ছে এটা, এই যে আর স্কোয়ার, জেড স্কোয়ারের বদলে আর স্কোয়ার লিখলাম। এইখানে দেখো ডি এ, আমাদের এইখানে ছিল ডি এ, ডি এটা মানে হচ্ছে এই আমাদের এই প্রবলেমের জন্য ডি এটা মানে কি, r d theta না আমাদের এই পর্যন্ত ডি এ মানে কি, x এর জন্য dx x dy অথবা dy dx dx dy হ্যাঁ আমাদের তো এখানে এক্স এবং ওয়াই ভেরিয়েবল, তাহলে ডি এটা হবে ডিএক্স dy ডিওয়াই অথবা ডিওয়াই dy dx dx এটা হচ্ছে ডিএ। কিন্তু আমরা যখন পুলারে নিয়ে যাব, আমরা জানি ডিএক্স ইন্টু ডিওয়াই পুলারে নিয়ে এলে কি হয়, r d আর dr d theta ডিআর ডি থিটা। দেখো মনে আছে কিনা, মনে আছে? জি জি স্যার তাহলে এইখানে এই যে ডি এটার বদলে আর ডিআর ডি থিটা লেখা হচ্ছে। এরপরে আমরা জাস্ট এই ইন্টিগ্রেশনটা, আর দেখো লিমিট কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আপার লিমিট লোয়ার লিমিট, সো ইজিলি আমরা ইন্টিগ্রেশনটা পারফর্ম করতে পারি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারি। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? না স্যার তাহলে এটা আমাদের শেষ প্রবলেম, एग्जांपल 4 উইদিন 5 মিনিটস আমরা এটা শেষ করে ফেলবো। দেখো সাপোজ দ্যাট এ কার্ভড লেমিনা সিগমা, মনে করে এই যে প্রথম যে কার্ভড লেমিনা, এই যেটা, এটাই মনে করো কার্ভড লেমিনা। ওকে, এই কার্ভড লেমিনার ওরকম ফিগারটা মনে মনে ধরে নাও, তারপরে প্রবলেমটা বুঝো, তাহলে বুঝতে সুবিধা হবে। ভাই এখানে ফিগারটা তো দেয়াই আছে, ফিগারটা দেয়া আছে না, এই যে হ্যাঁ এই যে ফিগারটা দেয়া আছে। জি স্যার এরকম কার্ভ লেমিনারটা হচ্ছে যেখানে প্যারাবোলয়েড জেড ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, প্যারাবোলয়েড, এটাই হচ্ছে যে সিগমা। এই যে দেখো এখানে সিগমা মেনশন করা হচ্ছে, দিস ইজ সিগমা। এই যে বেগুনি কালারের যে এটা প্যারাবোলয়েড, সেটাই হচ্ছে আমাদের লেমিনা, কার্ভ লেমিনা উইথ কনস্ট্যান্ট ডেনসিটি, মানে যে কোনো পয়েন্টে ডেনসিটি ঘনত্ব হচ্ছে সিগমা নট, এটা দেওয়া আছে আমাদের। ওকে, আর প্যারাবোলয়েডের ইকুয়েশন দেওয়া হচ্ছে যে z ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার বিলো দা প্লেন z ইকুয়ালস টু 1, এই যে z ইকুয়ালস টু 1 এর বিলো নিচে, আর নিচে এই সর্বোচ্চ নিচে x এবং y নিচে তো যেতে পারবে না, x y প্লেনের নিচে যেতে পারবে না, কেন? কারণ z কখনো নেগেটিভ হতে পারবে না, পারবে? না স্যার z সমান সমান কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে থেকে যে x এবং y এর ভ্যালু যাই বসাও না কেন, z এর মান কখনোই নেগেটিভ পাবো না। সো z এর সর্বোচ্চ মিনিমাম ভ্যালু আমরা 0 পেতে পারি। সো এই কারণে এই প্যারাবোলয়েডের লোয়েস্ট পয়েন্ট হবে অরিজিনে, নিচে আর যাবে না। সো এই নিচ থেকে 0 থেকে শুরু করে z ইকুয়ালস টু 1 এই পর্যন্ত যে লেমিনা, এই লেমিনার আমাদের ম্যাস বের করতে বলা হচ্ছে। কি বের করতে বলা হচ্ছে? ম্যাথ বের করতে বলছে ম্যাথ বের করতে বলা হচ্ছে। আমরা এই যে শুরুতে দেখো বলে আসছি যে সারফেস ইন্টিগ্রালের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ম্যাথ বের করা যায় যদি, শর্ত কি, যদি ডেনসিটি থাকে ফাংশন যে ডাবল ইন্টিগ্রেশন যাকে করব, মানে যে ইন্টিগ্র্যান্ড এক্স ওয়াই জেড ডিএস, এই ইন্টিগ্র্যান্ড যদি ডেনসিটি রিপ্রেজেন্ট করে, ইন্টিগ্র্যান্ডটা কি রিপ্রেজেন্ট করবে?
ডেনসিটি Density. রিপ্রেজেন্ট করে। ডেনসিটি রিপ্রেজেন্ট করবে। সো আমাদের এইখানে দেখো যে ইন্টিগ্র্যান্ডটা ডেনসিটি লিখে দিচ্ছে, যেখানে সিগমা নট বলা হচ্ছে ডেনসিটি। দেখো তো বুঝতে পারছি কিনা? Yes, sir. হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে এখানে সিগমা নটটা লিখে দিলাম ফাংশনাল ভ্যালু ডেনসিটি। সো এই ফাংশনাল ভ্যালুটা যদি ডেনসিটি হয় তাহলে ম্যাস পাবো। তাহলে যেহেতু ম্যাস বের করতে বলতেছে, সো এই ফাংশনাল এই ভ্যালুটার বদলে ডেনসিটি লিখতে হবে। সো এখানে আমরা ডেনসিটি লিখে দিলাম। এখন এইটা পারফর্ম করতে পারলে আমাদের টোটাল ম্যাস চলে আসবে। সো এবার আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী কাজ করব। ফর্মুলা অনুযায়ী কিভাবে কাজ করব? দেখো আমাদের যে সিগমাটা দেওয়া আছে, সিগমা, সেই সিগমাটার ইকুয়েশন কি বলো তো? z ইকুয়ালস টু X square plus X Y প্লাস square. ওয়াই স্কয়ার। ওই যে z ইকুয়ালস টু g x y এই ফর্মের নাকি? হ্যাঁ স্যার। তাহলে এই এই যে এটা হচ্ছে আমাদের যে ম্যাগনিটিউড অফ দ্য ক্রস প্রোডাক্ট, ম্যাগনিটিউড অফ দ্য ক্রস প্রোডাক্ট স্কোয়ার রুট ডেল জেড ডেল এক্স স্কোয়ার, ডেল জেড ডেল এক্স। দেখো এই যে এটা হচ্ছে জেড এর ইকুয়েশন, তাহলে ডেল জেড ডেল এক্স বের করলাম 2x, ডেল জেড ডেল ওয়াই হচ্ছে 2y, তাহলে ডেল জেড ডেল এক্স হোল স্কোয়ার হবে 4x স্কোয়ার, 4x স্কোয়ার, ডেল জেড ডেল ওয়াই হবে 4y স্কোয়ার, y স্কোয়ার, আর জেড এর সাপেক্ষে জেড এর করলে 1 ইনটু dA। তাহলে এখানে dA টা কি? dx dx dy or dy dx। dx dy or dy dx, যেখানে r টা কি? হোয়াট ইজ দ্য r? r হচ্ছে এই যে সারফেস সিগমা তার প্রজেকশন। প্রজেকশন। কোথায় প্রজেকশন? Prediction. ভেরিয়েবলের এর উপর, উপর। ভেরিয়েবলের উপর। এখানে ভেরিয়েবল কে x এবং y, সো xy প্লেনের উপর। সো এখন উপরে যদি তুমি একটা লাইট ফিট করো, এই প্যারাবোলেটের প্রজেকশন দেখো এই সার্কেল আসবে, ভিতরে কিন্তু ফাঁকা নাই, মানে পুরো সার্কেলটা। ওকে, জি স্যার। Yes, sir. তাহলে এই যেখানে r টা দেখো বোঝানো হচ্ছে প্রজেকশন r, যে যার ইকুয়েশন হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, কারণ ওই যে উপরে এটা ম্যাক্সিমাম হাইট 1, সো এই যে দেখো প্রজেকশন এখানে নিচে, তো সো এই পর্যন্ত এটা হবে 1। সো এখন আমরা পেয়ে গেলাম এই রিজিয়নটা কিসের পোরশন বলো? Circle. সার্কেল। সার্কেল। যখন রিজন সার্কেল থাকবে তখন মনে মনে ভাববা যে এখানে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করলে ইজিয়েস্ট হবে, অন্যভাবে করলেও হবে, কিন্তু সবচেয়ে সহজ হবে পোলার করলে। সো আমরা এখানে পোলারে নিয়ে যাব। পোলারে নিয়ে গেলে দেখো কি হয়? পোলারে নিয়ে গেলে দেখো এই যে এখানে রেডিয়াস 0 সর্বনিম্ন, 2 আর সর্বোচ্চ রেডিয়াস 1 ওয়ান। 1. সো 0 থেকে 1, আর থিটার ভ্যালু তো পুরো সার্কেলটাই তো 0 to ঘুরে 2 আসছে নাকি? 0 to 2 পাই। অর্ধেক সার্কেল নিচ্ছে না পুরো সার্কেল? পুরো সম্পূর্ণ সার্কেল। সার্কেল। তাহলে পুরো সার্কেল ঘুরলে থিটার ভ্যালু 0 থেকে 360, সো 0 থেকে 360, এবং এইখানে সব চেঞ্জ করে আর এবং থিটাতে আনতে হবে। আর এবং থিটাতে আনার জন্য এখানে 4 কমন নিলে 4r স্কয়ার লেখা যায়, 4r স্কয়ার, আর 1 1ই থেকে যাবে। dA মানে dx dy in terms of r and theta can be replaced by r dr d theta. So now we can easily integrate this. এটা আমরা এখন ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। দেখো তো বুঝতে পারছি কিনা? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা এটা কিভাবে ইন্টিগ্রেশন করব? তোমরা মনে মনে ভেরিয়েবল চেঞ্জও করতে পারো, যে 4r স্কয়ার প্লাস 1 এটাকে মনে মনে z ধরতে পারো। z ধরলে যে r dr এটা চলে যাবে, r ইনটু dr চলে যাবে। ওকে, অথবা এই যে দেখো, না পারলে নেক্সট ক্লাস আমাকে বলো। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, কার কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে এগুলো করবা। দেখো ভেতরে এরকম সিমিলার যদি থাকে, সিমিলার চেষ্টা করো, সিমিলার, নট বেশি ফার ডিফারেন্ট, ওরকম কিছু দরকার নেই। যদি দেখো যে হুবহু স্টেটমেন্ট ওরকম, তাহলে সেগুলো প্র্যাকটিস করো, আরো ক্লিয়ার হবা। ওকে, জি স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমাদের নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে আবার। সরি, ওকে, বাই। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum.